দুর্বলতা দেখিয়ে তার দলে যোগদান করলাম। শুরুটা মনে হচ্ছিল সত্যি নেত্রী সেই প্রতিবাদী চরিত্র বা সততার প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অগ্নিকন্যা হিসেবে নেত্রী হিসেবে যোগ্য। কিন্তু ধীরে ধীরে 20 মে 2011 বাংলার মুখ্যমন্ত্রী গদিতে বসার পর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সততার প্রতীক বলে নিজেকে পরিচয় দিতে পারেন না। তিনি দুর্নীতিগ্রস্ত একটা মানুষ হিসাবে বাংলার মানুষের উপরে রেখেছে। তাই আমরা চাই, আমাদের ইসলাম ধর্মের কোরআন বলছে সব সময় ন্যায়ের পক্ষে থাকতে, হালাল রুটি খেতে এবং ইবাদত করতে, নামাজ পড়তে এবং ইমানদার হিসাবে এই দুনিয়া ছেড়ে দিয়ে কবরবাসী হতে। কিন্তু আমরা বর্তমানে যে নেত্রীর শাসনে বাংলা চলছে, এই নেত্রী কিন্তু মুসলমানদের ইমানটাই নষ্ট করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। একদিকে পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘায় নিয়ে এসছেন, সরকারি টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় তিনি মন্দির করছেন। তিনি ইসলাম ধর্মাবলম্বী মানুষ কোনো মূর্তি পূজা করতে পারে না। আমাদের বাড়িতে কোনো মূর্তির ছবি থাকলে, কোনো মানুষের ছবি থাকলে আমাদের নামাজ হয় না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারি টাকায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটার পর একটা মন্দির করছে, দুর্গা পুজোর অনুদান দিচ্ছে, নিজে দুর্গা প্রতিমার কাছ থেকে স্যালুট নিচ্ছে, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। একটা সংবিধানে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্ব ধর্মের মানুষের তিনি নেতৃত্ব দিচ্ছেন, বাংলার সাংবিধানিক চেয়ারে বসে আছে। কিন্তু দুঃখের বিষয়, যখন সিপিএম এর শাসনে অনেক অত্যাচার হয়েছিল, যখন তাকে জীবনে খুন করে দিতে গিয়েছিল, তখন তিনি অনেক অনুতপ্ত, অনেক শারীরিক কষ্ট করেও তিনি বাংলার মানুষের জন্য রাজনীতিটা করতেন। কিন্তু তিনি 20 মে 2011 মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলেছিলেন, আমি মামাটি মানুষের নেতৃত্ব দেব এবং প্রতি রবিবারে বাংলার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করব, তাদের কথা শুনবো, তাদের সমস্যার কথা শুনবো। দুঃখের বিষয়, সেই 20 মে 2011 পর কোনদিন বাংলার মুখ্যমন্ত্রী তার কালীঘাটের বাড়িতে বলুন আর কোন জায়গায় বলুন, মহামাটি মানুষের সঙ্গে তো দূর কথা, তার দলের এমএলএদের সঙ্গে তিনি সময় দিতে পারেন না, তার দলের ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে তিনি 5 মিনিট কথা বলেন না। আমরা যখনই কংগ্রেস দল ছেড়ে, বিধায়ক পদ ছেড়ে যখনই গেছে, আমাদেরকে সঙ্গে সঙ্গে মন্ত্রী করে দিয়েছে 21 নভেম্বর 2012। তারপরে তড়িঘড়ি করে কংগ্রেসের অজিত চৌধুরী তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের ইউপিএ এর প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, 2.5 মাসের মধ্যে আমাদের বাই ইলেকশন বা উপনির্বাচন হল 23 ফেব্রুয়ারি 2013। আমরা রেজিনগরে যে ভোটে দাঁড়ালাম জোড়া ফুল চিহ্ন নিয়ে, সেখানে দেখা গেল অজিত চৌধুরী সহ কংগ্রেস দলটা মুর্শিদাবাদে অত্যন্ত শক্তিশালী ছিল। কারণ আমরা 2011 সালে মমতা ব্যানার্জি 182টা আসন পেয়েছিল, কংগ্রেস 42টা, তার মধ্যে 14টা ছিল এই মুর্শিদাবাদে, 14টার মধ্যে হুমায়ুন কবির ছিল। এই 14টা আসন আর গোটা রাজ্যে 42টা কংগ্রেস, তৃণমূল 182। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসকে সামনে নিয়ে 34 বছরের সিপিএম কে পরাজিত করল, সেই কংগ্রেসকে 1.5 বছরের মাথায় আবার ফিরে ফেলে দিল। কাজে আমাকে যখন একবার বহিষ্কার করলো 2015 সালের 25 ফেব্রুয়ারি, বাধ্য হয়ে আমি আবার কংগ্রেসে ফেরত দিয়েছিলাম। সেই কংগ্রেসে ফেরত দেওয়ার পর তখন 2018 সালে 3 পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে গেলাম। তখন মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোন দলের প্রার্থীদের প্রার্থী হতে দেয়নি। জোর করে পুলিশ দিয়ে তারা এককভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নামিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল, গলাপথে মেরেছিল। তারপরে তারা প্রধান পদে, পঞ্চায়েত সমিতি পদে
এবং জেলা পরিষদগুলো দখল করেছিল, এটা সবারই জানা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব বাবু যখন 2006 সালে 235টা আসন জিতে বাংলার মুখ্যমন্ত্রী 2007 সাল থেকে নন্দীগ্রাম থেকে আন্দোলন শুরু করলেন। তিনি ক্রমশই আন্দোলনমুখী হয়ে কখনো কুচবিহারে পুলিশের কৃষকদের উপরে গুলি চলল, তা নিয়ে তিনি আন্দোলন করলেন। কখনো হরিহরপাড়ায় গুলি চলল, সেখানে আন্দোলন করলেন। কখনো জলঙ্গিতে বাস পড়ে গেল পদ্মায়, সেখানে তিনি ছুটে যেতেন। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু ভুলে গিয়েছে, সবকিছু তার অতীতকে ভুলে গিয়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কোন সাধারণ মানুষের কথা ভাবে না, শুধু মিথ্যাচার, নাটকবাজি আর শুধু খেলা মেলা আর ধর্ম, হিন্দুদের তোষণ করছে আর মুসলমানদের জন্য মুসলিমদের তোষণ করছে। মুসলিমদের জন্য এমন ভাবে আখ্যা দিচ্ছে, বলছে যে গরু দুধ যায় সেই গরু নাকি লাঠি খাওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় 14.5 বছরের রাজত্বকালে কটা মুসলিম ছেলে চাকরি দিয়েছে, কটা মাদ্রাসা